আচ্ছা, প্রথম হচ্ছে মেমোরি যেখানে ছেড়েছিলাম। আচ্ছা, তাও আমি শুরু থেকে একবার একটু ব্যাপারগুলো বলতে চাই। মেমোরি যেটা বললাম, 3 রকমের ব্যাপার। কানে শুনলাম, শর্ট টার্ম মেমোরি হলো যেটা মাত্র 30 সেকেন্ড থাকে, তারপর সেখান থেকে লং টার্ম মেমোরি হয়ে আমাদের ব্রেনে স্টোর হয়। ঠিক আছে, তো বিভিন্ন রকম ভাবে আমরা মেমোরি স্মৃতি নানান জিনিসেরই থাকে, যা এক্সপিরিয়েন্স হয়েছে, যা শুনছি, যা প্র্যাকটিস করছি ইত্যাদি, সেগুলো ব্রেনের বিভিন্ন পার্টে স্টোর থাকে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হিপোক্যাম্পাস। এই যে হুম দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ এই ব্যাপারটা, হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাস কি করে, মানে সেন্সরি মেমোরি হিপোক্যাম্পাসে আসে, এখানেই শর্ট টার্ম থেকে লং টার্মে কনভার্ট হয়। এই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কনভার্ট হওয়া, এটা একটা বেশ বড়সড় একটা কর্মকাণ্ড, যেটা নিয়েই ক্লাসের বেশিরভাগ পার্ট। আচ্ছা, এখানে কিছু নিউরো ট্রান্সমিটার নিয়ে কিছু কথা বলেছিলাম, কেন টেনশন করা উচিত নয়, কিভাবে আমাদের মেমোরি ফর্ম হয়, আমাদের ব্রেনের যে পুরো সার্কিটটা সেটা আমরাই বানাই। ঠিক আছে, লার্নিং ইজ নাথিং বাট গ্রোথ অফ ডেনড্রাইটস, এবং যা করবি সেটারই ডেনড্রাইট তৈরি হবে। যদি আমি পড়িয়ে গেলাম, তোরা শুনে গেলি, তাহলে শোনার করেসপন্ডিং ডেনড্রাইট তৈরি হবে, আর শোনার পর তোরা যদি আবার সেটাকে লিখিস, তাহলে লেখার করেসপন্ডিং ডেনড্রাইট তৈরি হবে। তাই এক্স্যাক্টলি যেমন যেমন শিখবি, যেমন যেমন প্র্যাকটিস করবি, তেমন তেমন ব্রেনের মধ্যে স্টোর হবে। তারপর হচ্ছে কেন মাথা ঠান্ডা রাখা উচিত, টেনশন করলে কেন আমরা সব ভুলে যাই, সেগুলো বলেছিলাম। এখন মেমোরির মূল কথা হলো সাইন্যাপস, অর্থাৎ আগের নিউরন, তার যে শেষের যে এন্ড পয়েন্ট গুলো পরবর্তী নিউরনের সঙ্গে যে কানেকশনটা ফর্ম করছে, সেটাই হচ্ছে সাইন্যাপস। এবং কোনো কিছু বারবার প্র্যাকটিস করলে সাইন্যাপসের জোরটা বাড়ে, এবং একেবারে কিছুই না করলে সাইন্যাপসের জোরটা কমে যায়। এই যে চেঞ্জ অফ সাইন্যাপস স্ট্রেংথ, এটাকেই বলা হয় সাইন্যাপটিক প্লাস্টিসিটি। সো সাইন্যাপটিক প্লাস্টিসিটি ইজ দ্য মেন, মানে ইট প্লেজ দ্য কি রোল ইন দ্য transformation of short term memory into long term memory। হলো? আচ্ছা, তারপর এই যে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কনভার্ট হবে, সেটার একটা লম্বা চওড়া প্রসেস আছে। মূল কাজটা হয় হিপোক্যাম্পাসে। প্রথম ফার্স্ট স্টেপটা কি, এই যে 3 ধরনের পোর্শন আছে, পারফোরেন্ট পাথওয়ে, মসি ফাইবার, শেফার কোল্যাটারাল। পারফোরেন্ট পাথওয়ের যে নিউরনগুলো দেখতে একটু কেমন একটা চাকতি চাকতি, তাদেরকে বলা হয় ডেন্টেট। আর মসি ফাইবার এবং শেফার কোল্যাটারালের যে ডেনড্রাইট গুলো বা মানে নার্ভ সেলগুলো, সেগুলো দেখতে পিরামিডের মতো, দিজ আর কল্ড পিরামিডাল। এগুলো একই ধরনের, তাই নামটাও একই ধরনের, CA1 CA3। তাহলে এই 3 ধরনের নার্ভ সেল আছে হিপোক্যাম্পাসে। তো যখন সেন্সরি মেমোরিটা আসে, বা শর্ট টার্ম মেমোরি যখন আসে, শর্ট টার্ম ঠিক বলা যাবে না, সেন্সরি মেমোরি, সেন্সরি মেমোরি যখন হিপোক্যাম্পাসে আসে, তখন প্রথমে পারফোরেন্ট পাথওয়েতে আসে, সেখান থেকে এই যে নিউরন, এই আমাদের এগুলো তো ডেনড্রাইট, তারপর অ্যাক্সন বরাবর বেড়ে বেড়ে এলো, এখানে একটা সাইন্যাপস হলো, আবার এখান থেকে এখানে এসে এখানে একটা সাইন্যাপস হলো। এরকম ভাবে সিগন্যালগুলো ট্রান্সমিশন হচ্ছে। এই সিগন্যাল ট্রান্সমিশনের যে প্রসেসটা, সেটার ফলে সাইন্যাপটিক স্ট্রেংথ চেঞ্জ হয়, অর্থাৎ সাইন্যাপটিক প্লাস্টিসিটি টেক্স প্লেস। ঠিক আছে, এখন সাইন্যাপটিক প্লাস্টিসিটি যে চেঞ্জ হয়, তার 3টে স্টেপ আছে, প্রি সাইন্যাপটিক, ট্রান্স-সাইন্যাপটিক, পোস্ট সাইন্যাপটিক। অর্থাৎ আগের যে জিনিস সেখান থেকে সেখানে কিছু পরিবর্তন হচ্ছে, যখন ট্রান্সফার হচ্ছে সেখানে কিছু পরিবর্তন হচ্ছে, এবং পরের লোকটা যে রিসিভ করছে সেখানে কিছু পরিবর্তন হচ্ছে। প্রি সাইন্যাপটিক চেঞ্জের মূল কথা কি, থলে প্রিপারেশন। এই যে বিভিন্ন রকম ভেসিকেল তৈরি হচ্ছে, সাইন্যাপটিক ভেসিকেলস, সেই প্যাকেজগুলো করতে কিছু কাইনেজ হেল্প করে, বা কিছু মলিকিউল হেল্প করে। তারা কি, একটা হলো গিয়ে ক্যালসিয়াম আয়নগুলো, আর একটা হচ্ছে রিম মলিকিউল।
রিম মলিকিউলের ফসফোরিলেশনের ফলে এই প্যাকেজিংগুলো আরো এফিশিয়েন্ট ওয়েতে তৈরি হয়। এটা গেল প্রি সাইন্যাপটিক। ঠিক আছে, এই পর্যন্ত আগের দিন বলেছিলাম। আচ্ছা, ট্রান্সাইন্যাপটিক অ্যাডহেশন মানে থলের মেটেরিয়ালগুলো তো বেরিয়ে এলো, এবার যে আটকে আটকে যাবে। তো ওই ট্রান্সাইন্যাপটিক অ্যাডহেশনের ক্ষেত্রে ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে এনক্যাম এবং পিএসএ। এনক্যাম হচ্ছে কি, আচ্ছা এটা হচ্ছে একটা সাইন্যাপস, ছবি দেখে বুঝতে পারছিস, কাঠি কাঠিগুলো এনক্যাম, আর পিএসএ হচ্ছে এদের মাথায় জিনিসটা অ্যাটাচ হয়েছে। ওকে, আচ্ছা, সো হোয়াট ইজ এনক্যাম? এনক্যাম হচ্ছে নিউরাল সেল অ্যাডহেশন মলিকিউল। এরা নার্ভ সেলের সঙ্গে আঠা দিয়ে নিজেরা আটকে থাকে এবং অন্যকে আটকাতে হেল্প করে, এবং এরা নার্ভের সার্কিট তৈরিতেও হেল্প করে, কারণ এই কাঠিগুলো আটকে আটকে এই দুটোকে কেমন একটা একসঙ্গে ধরে রেখেছে। আর পিএসএটা কি? পিএসএ হচ্ছে পলিসিয়ালিক অ্যাসিড। এই এনক্যাম এবং পিএসএ মানে হয় এনক্যাম আলাদা থাকে, আর না হলে পলিসিয়ালিক অ্যাসিড এনক্যামের সঙ্গে অ্যাটাচড হয়। তো যখন এনক্যাম আলাদা থাকে তখন এই কাঠির মতন থাকে এবং তারা এই সার্কিটটাকে ধরে রাখে। আর যখন পিএসএ এসে অ্যাটাচ হয় এটাকে বলে সার্কিট ব্রেকার। পিএসএ প্লাস এনক্যাম, এই যে ব্যাপারটা, এটার ফলে সার্কিট ব্রেক হয়। সার্কিট ব্রেকার, ঠিক আছে। এখন অনেক সময় বলে যে এমনি এমনি পড়াশোনাটা ঠিকঠাক হয় না, কিন্তু যদি একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয় যে 7 দিনের মধ্যে হোমওয়ার্ক জমা দিতে হবে, 2 দিন পরে পরীক্ষা, তখন দেখবি একটা কিরকম একটা পড়লেই মাথার মধ্যে ঢুকে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি হয়। আর যদি এসব কিছুই না বলা হয় তাহলে একটা কেমন হয়, মানে ঠিক পড়ছি কিন্তু হয়তো হাফ জিনিস ভুলে গেলাম, বা যেই জিনিসটা বলা হলো পরীক্ষায় আসবে ওটা বেশ মাথার মধ্যে থেকে গেল, আর যেটা বললাম যে পরীক্ষায় দেওয়া হবে না সেটা হয়তো পড়লাম কিন্তু মাথা থেকে বেরিয়ে গেল। এই ব্যাপারটার অনেক রকম রিজন আছে। একটা ইম্পর্টেন্ট রিজন হচ্ছে এই পিএসএ এনক্যাপ। হ্যাঁ, তো এটা কি হয়, এটার একটা আমি জাস্ট মানে যাতে বুঝতে পারিস তার জন্য আমি একটাই জাস্ট উদাহরণ দেব। সেটা হচ্ছে যখন আমরা ভাবি যে এই জিনিসটা পড়তে হবেই যাই হোক না কেন, তখন আমরা একটা স্ট্রেস নিই, ঠিক আছে, লার্নিং আন্ডার স্ট্রেস। তো যখন আমরা ওই চাপটা নিই যেটা আমাকে পড়তে হবেই বা মুখস্থ করতে হবেই, তখন কি হয়, গ্লুকোকর্টিকয়েড হরমোন বেরোয়। গ্লুকোকর্টিকয়েড হরমোন বেরোনোর ফলে এই জিনিসটা হয়, এনক্যামের সঙ্গে পিএসএ অ্যাটাচড হয়। এনক্যাম প্লাস পিএসএ এই জিনিসটা সার্কিট ব্রেক করে। তার মানে কিছু একটা সার্কিট আগে থেকে হয়েছিল, যেমন ফর এক্সাম্পল ধর তোরা আগের দিন ব্রেন সম্পর্কে ডিটেলে পড়েছিলি, তো কিছু একটা নিউরাল সার্কিট এরকম একটা ফিক্সড হয়ে আছে। এখন তোরা ব্রেনের কোন পার্টে সেন্সরি মেমোরি থাকে, কোন পার্টে ধরা যাক লং টার্ম মেমোরি থাকে, এইগুলো তোরা পড়ছিস এখন। হ্যাঁ, তো এটা আমরা যখন পড়ি তখন আমরা অ্যাকচুয়ালি মানে ব্যাপারটাকে আমরা কিভাবে ভাবি, যে আমি আগের দিন পড়লাম ব্রেনের মধ্যে একটা হিপোক্যাম্পাস থাকে, তারপর আমি পড়লাম যে ব্রেনে একটা প্রিফ্রন্টাল কর্টেক্স থাকে। হ্যাঁ, এটা ধর সিম্পল করছি, ধর এইটা একজন পড়ে ফেলেছে, তাহলে পড়ে ফেলেছে, শিখে ফেলেছে মানে লার্নিং মানে কি, লার্নিং জিনিসটা মানে হচ্ছে একটা সার্কিট ফরমেশন। তো ধরা যাক যে এরকম একটা ডেনড্রাইটিক সার্কিট ও ফর্ম করেছে। আচ্ছা, পরের দিন সে জানলো যে হিপোক্যাম্পাসে সেন্সরি মেমোরি থেকে
লং টার্ম মেমোরি ফরমেশন হয়। আর সঙ্গে এটাও জানলো যে প্রিফ্রন্টাল কর্টেক্সের একটা অংশে অনেক সময় শর্ট টার্ম মেমোরি স্টোরড থাকে। ওকে, এইটা আমি যখন বলছি তখন তোরা মনে মনে, মানে তোরা কি ভাবছিস জানি না, আমি মনে মনে কি ভাবছি, আমি মনে মনে এই ছবিটা ভাবছি। মানে আমি এটা জাস্ট বলার সময় এই ছবিটা ভাবছিলাম অ্যাকচুয়ালি, এইটা এইটা মানে মেমোরি বেশিরভাগ ক্ষেত্রেই ফটোগ্রাফিক মেমোরি হয়, মানে ফটোগ্রাফিক মেমোরি বেশি এফিসিয়েন্ট হয়, মানে ছবি হিসাবে যদি মনে রাখি তাহলে ব্যাপারটা বেশি মাথায় থাকে, এই ছবিটা এবং এই ছবিটা। হ্যাঁ, আমি যখন লিখলাম প্রিফ্রন্টাল কর্টেক্সে শর্ট টার্ম মেমোরি থাকে, আমি অ্যাকচুয়ালি কি জিনিসটা প্রিফ্রন্টাল কর্টেক্সে শর্ট টার্ম মেমোরি সেটা আমি কিন্তু মুখস্থ রাখিনি, আমি এই ছবিটা মনে আছে আমার যে এখানটা সবুজ ছিল, সবুজটা শর্ট টার্ম ছিল। ঠিক আছে, এটা যদিও ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, হোয়াট এভার, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে নলেজটা বা এই যে মেমোরিটা, এই যে ছবি, এটা তো আমি আজ দেখিনি, এটা আমি দেখেছি যখন আমি লাস্ট উইকে পড়িয়েছিলাম তখন। তো তার মানে লাস্ট উইকে একটা সার্কিট ফর্ম হয়েছিল, এই উইকে আমি যখন নতুন কিছু শিখছি তখন আমি লাস্ট উইকের যে মেমোরি অর্থাৎ যে সার্কিট তার সঙ্গে আমি জিনিসটাকে কোরিলেট করছি। এই লাস্ট উইকের সার্কিটটা যদি না থাকতো তাহলে আমি হঠাৎ করে এটা মাথায় ঢোকাতে একটু সময় লাগতো, কিন্তু যেহেতু অলরেডি একটা আমার প্রিপারেশন হয়েছিল, আমি এটা কিছুটা জানি, তার উপর বেস করে পরের ইনফরমেশনগুলো আমি এখন প্রসেস করতে পারছি। তো এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হলো পুরোনো যে সার্কিট সেই সার্কিটটা ব্রেক হচ্ছে, এই সার্কিটটা ব্রেক হচ্ছে, আমি মুছেই দিই ব্রেক যখন হচ্ছে, এই সার্কিটটা ব্রেক হচ্ছে, ব্রেক হয়ে এখন নতুন ইনফরমেশন ঢুকেছে, এগুলো সব নতুন, যে সেন্সারিতে লং টার্ম হিপোক্যাম্পাসে সেন্সারি মেমোরি থেকে লং টার্ম মেমোরি ফরমেশন হয়, প্রিফ্রন্টাল কর্টেক্সে শর্ট টার্ম মেমোরি থাকে, নতুন ইনফরমেশন, তাহলে নতুন ধরনের সার্কিট কানেকশন, হয়তো এরকম, হয়তো এরকম, এরকম, এরকম। সো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? নিউরাল সার্কিট রিমডেলিং। এই নিউরাল সার্কিট রিমডেলিংটা কিছুই নয়, এনক্যাম এবং পিএস এর খেলা। অর্থাৎ যখন সার্কিটটাকে ঠিক মতন ফর্ম করতে হবে, ধরে রাখতে হবে, তখন এনক্যাম অর্থাৎ একটা সার্কিট তৈরি হয়ে আছে, এবার আমি নতুন কিছু করতে চাইবো, নতুন কিছু শিখছি, তাহলে আমাকে সার্কিটগুলোকে রিমডেল করতে হবে, সার্কিটটা চেঞ্জ হবে, পুরোনো কানেকশন ব্রেক হবে, নতুন কানেকশন তৈরি হবে, নতুন সার্কিট হবে। এই কাজটাতে আমাকে কে হেল্প করবে? পিএসএ। পিএসএ যখন এনক্যামের সঙ্গে অ্যাটাচড হয় তখন সার্কিট ব্রেক হয়, তারপর আবার নতুন সার্কিট তৈরি হয়। পিএসএ এনক্যামের সঙ্গে কখন অ্যাটাচড হয়? কিছু কিছু হরমোন আছে যারা এই কাজটাতে হেল্প করে, সেই রকমই একটা হরমোন হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। এই জন্যই, এবং গ্লুকোকর্টিকয়েডস জেনারেলি নির্গত হয় যখন আমরা স্ট্রেসড থাকি। কথায় বলে ক্লাসে বেশি বেশি জিনিস পড়িয়ে দিলে মাথাটা কেমন চাপ লাগে, তার কারণ কি ওই সময় তুই স্ট্রেস নিচ্ছিস, গ্লুকোকর্টিকয়েড নিঃসৃত হচ্ছে, পিএসএ তৈরি হচ্ছে, তৈরি হয়নি, পিএসএ এনক্যামের সঙ্গে অ্যাটাচড হচ্ছে, সার্কিট ব্রেক হচ্ছে, নতুন সার্কিট তৈরি হচ্ছে, এই পুরো প্রসেসটা হচ্ছে তবেই। এবং তার সঙ্গে পিএসএ এনক্যাম হওয়ার ফলে আরও একটা জিনিস ঘটে, সেটা হলো এই ডেন্টেড এবং সিএ, এই যে নিউরনগুলো, নার্ভ সেলগুলো, এগুলোরও রিডিজাইনিং হয়, মানে এদের পজিশন চেঞ্জ হয়, কানেকশন স্ট্রেংথের চেঞ্জ হয়, মানে এটাও হয় ডিউ টু দিস পিএসএ এনক্যাম। ঠিক আছে, পুরো ঘটনাটার নেট রেজাল্ট হলো কনসলিডেশন অফ মেমোরি, অ্যাকোয়ার করে নিয়েছি কিন্তু এখন পোক্ত হলো ব্যাপারটা, অ্যান্ড পরবর্তীকালে এটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে মাঝের ঘটনা, এরপরে পোস্টটা পরে আসবে। তাহলে এটা কি ছিল? ট্রান্স সাইন্যাপটিক চেঞ্জেস। ঠিক আছে, যত পলিসিয়ালাইজেশন হবে তত
অ্যাডহেশনটা কমবে। হোমোফিলিক মানে এনক্যামগুলো একে অপরের সঙ্গে নিজেই নিজের সঙ্গে যে অ্যাটাচড হয় সেইটা হোমোফিলিক অ্যাডহেশন। নতুন করে রিমডেলিং হলো এবং তার ফলে এলটিপি বা এলটিডি হয়ে জিনিসটা লং টার্ম মেমোরির দিকে গুটি গুটি এগোচ্ছে। নেক্সট হচ্ছে পোস্ট সাইন্যাপটিক রেসপন্স টু নিউরোট্রান্সমিটার, অর্থাৎ রিসিভিং পোর্শনে কি ঘটছে। রিসিভিং পোর্শনে কি ঘটছে সেটার জন্য এই ছবিটা দেখা দরকার। বাঁদিকের ছবিটা হচ্ছে যখন মানে কন্ট্রোল সিচুয়েশন, মানে বেসাল স্টেট, ঠিক আছে, যেখানে কোনো কিছু ঘটেনি, মানে এক্সাইটমেন্ট বা এক্সাইটমেন্টের অভাব কিছুই হয়নি, ইনিশিয়াল স্টেজ, বেসাল স্টেট। এবার এই যে জিনিসটা যে কিনা রিসিভ করবে, এটার কি দেখতে পাচ্ছি আমরা যে এই যে গ্লুটামেট, আচ্ছা, এক এক ধরনের নিউরোট্রান্সমিটারের জন্য এক এক ধরনের রিসেপ্টর থাকে, ঠিক আছে। গ্লুটামেটের জন্য, গ্লুটামেট কি ধরনের নিউরোট্রান্সমিটার ছিল কারণ মনে আছে? একটু পরেই দেখাবো, ততক্ষণে বলতে পারলে খুবই ভালো। কি ছিল বল? লার্নিং নিউরোট্রান্সমিটার ছিল, মেমোরি নিউরোট্রান্সমিটার ছিল, কনসেন্ট্রেশন ছিল, কি ছিল? লার্নিং, মেমোরি আর কনসেন্ট্রেশন, এই তিনটার মধ্যে কোনটা ছিল? মেমোরি ট্রান্সমিটার ছিল, ঠিক আছে। সো সো মেমোরি ফরমেশনে গ্লুটামেটের একটা স্পেশাল রোল আছে, তাই এখানে গ্লুটামেট দিয়েই পুরো ব্যাপারটা দেখানো হয়েছে। তো গ্লুটামেটকে যে রিসিভ করে তাকে বলা হয় আম্পা রিসেপ্টর। আম্পা রিসেপ্টরের ফুল ফর্ম হচ্ছে আলফা অ্যামিনো 3 হাইড্রক্সি 5 মিথাইল 4 আইসো অক্সাজোল প্রোপিওনিক অ্যাসিড রিসেপ্টর, সংক্ষেপে আম্পা রিসেপ্টর। এটার ফুল ফর্ম পরীক্ষায় লিখতে দেবে কিনা এটা আমাকে জিজ্ঞেস করিস না, ডোন্ট আস্ক মি। আচ্ছা, আমার মাইক খোলা আছে? হ্যাঁ। তো আম্পা রিসেপ্টর কি করে? গ্লুটামেটকে রিসিভ করে। দেখতে পাচ্ছি সেখানে যে এই রিসেপ্টরের সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে, কেননা এই রিসেপ্টরটা কন্টিনিউয়াসলি রিসাইকেলড হয়, কন্টিনিউয়াসলি বাইরে থেকে এন্ডোসাইটোসিসের মাধ্যমে ভেতরে আসে এবং ভেতর থেকে এক্সোসাইটোসিসের মাধ্যমে বাইরে আসে। এটা একটা সাইক্লিক প্রসেস, চলতেই থাকে। কখন এই সাইক্লিক প্রসেসটা ডিস্টার্বড হতে পারে? দুভাবে। এক হতে পারে যে ও তো বারবার বাইরে যাচ্ছে ভেতরে ঢুকছে, বাইরে যাচ্ছে ভেতরে ঢুকছে, কিন্তু হঠাৎ করে যদি রিসেপ্টরগুলো এখানে স্টেবিলাইজড হয়ে যায় আঠা দিয়ে, মানে মনে করে একটা জিনিস এরম 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 করে ঘুরছিল, হঠাৎ করে আমি ফেভিকল দিয়ে আটকে দিলাম এদের, তাহলে এরা এন্ডোসাইটোসিসের মাধ্যমে ভেতরে ঢুকতে পারলো না, রিসেপ্টরের সংখ্যা বেড়ে গেল। আরেকটা কি প্রসেস হতে পারে? আঠা তো নয়ই, বরঞ্চ এদেরকে আরো ডিস্টেবিলাইজড করে দিলাম, অর্থাৎ ভেতর থেকে এক্সোসাইটোসিসের মাধ্যমে বাইরে এলো, এটা বেয়ে বেয়ে এখানে গেল, এটা বেয়ে বেয়েই যায়, এটার একটা নাম আছে, যাই হোক, বেয়ে বেয়ে গেল, কিন্তু এতই সারফেসটা এতই খড়খড়ে বা এতই যে ওখানে মানে ঠিক ঢুকতেই পারলো না, মানে গাঁথতে পারলো না নিজেকে, সুতরাং উল্টে এটা আবার এপাশে এসে ভেতরে ঢুকে গেল, মানে ডিস্টেবিলাইজড আর কি। দ্য রিসেপ্টরস আর ডিস্টেবিলাইজড। এই দু ধরনের ঘটনা ঘটতে পারে। প্রশ্ন হলো এই যে স্টেবিলাইজড হবে বা ডিস্টেবিলাইজড হবে, কে এটাকে ঠিক করবে? দুটো জিনিস ঠিক করবে, দুটো জিনিস। এক হচ্ছে ক্যামকে2 আলফা। ক্যামকে2 আলফার পুরো নাম ক্যালসিয়াম ক্যালমোডুলিন ডিপেন্ডেন্ট কাইনেজ 2 আলফা। ক্যামকে2 আলফা একটা কেমিক্যাল যেটার বৈশিষ্ট্য হচ্ছে ও যদি একবার অ্যাক্টিভ হয় তাহলে ও নিজেই নিজেকে অ্যাক্টিভ করে এবং 30 মিনিট ধরেও একটানা অ্যাক্টিভ অবস্থায় থাকে। এইটার জন্য এটা ভীষণভাবে ডমিন্যান্ট। ক্যামকে2 আলফা স্টেবিলাইজেশনের জন্য দায়ী। আরেকটা যে স্টেবিলাইজেশনের জন্য দায়ী তার নাম হচ্ছে স্টারগ্যাজিন। প্রচুর নতুন নতুন নাম,
একটু ছক করে পড়তে হবে পড়ার সময়। আচ্ছা, তো ক্যামকে2 আলফা আর স্টারগ্যাজিন। ক্যামকে2 আলফা কি করে, রিসেপ্টর গুলোকে, গ্লুটামেট রিসেপ্টর মানে এই যে আম্পা রিসেপ্টর আছে তাদেরকে স্টেবিলাইজ করে, আর স্টারগ্যাজিন যে আছে সেও আম্পাকে স্টেবিলাইজ করতে হেল্প করে। তাহলে ক্যামকে2 আলফা এবং স্টারগ্যাজিন হলো। এবার রিসেপ্টর গুলো এবার কখন ওরা স্টেবিলাইজ করবে আর কখন ওরা স্টেবিলাইজ করতে পারবে না। যদি যদি স্টারগ্যাজিনের ডিফসফোরিলেশন হয়, এটা ব্যাপারটা একটু উল্টো, যদি স্টারগ্যাজিনের ডিফসফোরিলেশন হয় তাহলে রিসেপ্টর গুলো স্টেবিলাইজড হয়, যদি স্টারগ্যাজিনের ফসফোরিলেশন হয় তাহলে রিসেপ্টর গুলো স্টেবিলাইজড হয় না। সো in the stabilized condition the stargazine is dephosphorylated, আর যদি স্টারগ্যাজিন ফসফোরিলেটেড হয় তাহলে এটা ডিস্টেবিলাইজড হয়ে যায়। এখন স্টারগ্যাজিনটা অ্যাকচুয়ালি কি, স্টারগ্যাজিন হচ্ছে এক ধরনের প্রোটিন। বারবার ঘুরে ফিরে দেখতে পাচ্ছিস যেখানে যাই হচ্ছে সবকিছুই কিছু না কিছু টাইপের প্রোটিন। সো প্রোটিনস আর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো প্রোটিনই স্টেবিলাইজ করে, শুধু স্টারগ্যাজিন বলেও নয়, PSG95 আরেক ধরনের প্রোটিন, সেটাও স্টেবিলাইজ করতে হেল্প করে। যাই হোক, মনে রাখার মতন মূল জিনিস হচ্ছে স্টারগ্যাজিন এবং ক্যামকে2 আলফা। স্টারগ্যাজিনটা কি এক ধরনের প্রোটিন, এই প্রোটিনগুলোর গ্রুপটাকে একসঙ্গে কি বলে, টার্পস বলে, ট্রান্সমেমব্রেন আম্পা রিসেপ্টর রেগুলেটরি প্রোটিন। প্রত্যেকটা ওয়ার্ডেরই মানে আছে। ট্রান্সমেমব্রেন অর্থাৎ মেমব্রেনের গায়ে আটকে দেয়, আম্পা রিসেপ্টর কেননা কাকে আটকায় সেটা এখানে ঢুকিয়েছে, রেগুলেট করে রেগুলেটরি প্রোটিন। টার্পস, টার্পসের একটা ফেমাস এক্সাম্পল হচ্ছে স্টারগ্যাজিন। এই স্টারগ্যাজিন যখন ডিফসফোরিলেটেড অবস্থায় থাকে তখন ও রিসেপ্টর গুলোকে আঠার মতন কাজ করে, আঠার মতো কাজ করে এবং নিচের যে নিউরনটা আছে তার গায়ে রিসেপ্টরকে আটকে দেয়। অবভিয়াসলি রিসেপ্টরের সংখ্যা যত বাড়বে তত সাইন্যাপটিক স্ট্রেংথ জোরালো হবে এবং সিগন্যাল তত সহজে পাস করবে। এবার এই যে এত কিছু পড়ছি, এগুলোতে আমরা ধীরে ধীরে লং টার্ম মেমোরির দিকে যাচ্ছি, কিন্তু এখনো লং টার্মে পৌঁছাইনি। মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত মেমোরিটা কিন্তু শর্ট টার্ম স্টেজেই আছে। এগুলো সব ছিল লং টার্মে যাওয়ার প্রস্তুতি। সাইন্যাপটিক প্লাস্টিসিটি হচ্ছে দ্য আর্লি স্টেজ অফ লং টার্ম মেমোরি। এখন লং টার্ম মেমোরিতে অব্দি পৌঁছাতে গেলে কি করতে হবে? শর্ট টার্ম মেমোরি হচ্ছে শর্ট টার্ম প্লাস্টিসিটি, কিসের উপর ডিপেন্ড করে? টার্পস, স্টারগ্যাজিন ইত্যাদির উপর। লং টার্ম মেমোরি কিন্তু বেসিক্যালি জেনেটিক চেঞ্জ। ঠিক আছে, লং টার্ম মেমোরি ইজ এ বিগ থিং। এই যে সিগন্যালগুলো আসছে, সিগন্যালগুলো এসে নার্ভ সেলে পৌঁছাচ্ছে, এর ফলে নার্ভ সেলের জেনেটিক এক্সপ্রেশনে চেঞ্জ হবে এবং মেসেঞ্জার আরএনএ মানে নতুন জিন এক্সপ্রেশন হবে, তার ফলে তোর ট্রান্সক্রিপশন হবে, মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, ট্রান্সলেশন হবে, নতুন ধরনের প্রোটিন তৈরি হবে। এত কিছু হওয়ার ফলে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, এত কিছু হওয়ার ফলে একটা নতুন ধরনের কোষ তৈরি হবে, লং টার্ম মেমোরি ফর্মড নার্ভ সেলস, যাদেরকে বলা হয় এনগ্রাম সেল। যত বেশি এনগ্রাম সেল তৈরি হবে, এনগ্রাম সেলগুলো হচ্ছে লং টার্ম মেমোরি স্টোরেজ ইউনিট। যেমন আমরা বিট দিয়ে কম্পিউটারে ডেটা স্টোর করি, তেমন ভাবে আমাদের মস্তিষ্ক এনগ্রাম সেল দিয়ে লং টার্ম মেমোরি স্টোর করে। এই যে সিগন্যালগুলো নিউরনে এলো, তারপর জিন এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে এবং ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই পুরো ব্যাপারটা যে হচ্ছে,
এই সিগন্যাল ট্রান্সপোর্টে কে হেল্প করে? মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস গুলো কি ছিল? এটা যদি আমার কোষ হয়, কোষের মধ্যে সাইটোস্কেলিটন আছে, ঠিক আছে? সাইটোস্কেলিটন কি দিয়ে তৈরি হয়? এক ধরনের প্রোটিন দিয়ে। সেই প্রোটিনের নাম হচ্ছে টিউবিউলিন। টিউবিউলিন প্রোটিন দিয়ে যে সাইটোস্কেলিটনের পার্টগুলো তৈরি হলো সেগুলোকে বলে মাইক্রোটিউবিউলস। ওই নার্ভ সেলের মাইক্রোটিউবিউল দিয়ে এই সিগন্যালগুলো বা নিউরো, এই যে হরমোনগুলো আর কি, এই ধর যারা মনে রাখার চেষ্টা করছি আমরা, গ্লুটামেট, তাহলে গ্লুটামেট হরমোনটা এই নতুন কোষের মধ্যে ঢুকে যাবে, ঢুকে ওরা মাইক্রোটিউবিউল দিয়ে মানে পেরিয়ে পেরিয়ে এসে নিউক্লিয়াসে পৌঁছাবে, নিউক্লিয়াসে পৌঁছে জিন এক্সপ্রেশনটাকে চেঞ্জ করবে, নতুন প্রোটিন ট্রান্সলেশন হবে, এবং কিছু কিছু নার্ভ সেল জেনেটিক্যালি অল্টার্ড হয়ে এনগ্রাম সেল তৈরি করবে। এখানে ব্লু গুলো হচ্ছে অর্ডিনারি সেল, আর গ্রিন গুলো হচ্ছে পার্মানেন্ট মেমোরি তৈরি হয়ে গেছে। দিজ আর কল্ড এনগ্রাম সেল। বাদিকে যেটা আছে সেটা হলো কন্ট্রোল স্টেট, ডান দিকে যেটা সেটা হচ্ছে কিছু একটা ভয়ের ঘটনা ঘটেছে, তার ফলে আমার মেমোরি ফর্ম করে গেছে, এনগ্রাম সেল, ঠিক আছে? এখানে ব্লুটাই এনগ্রাম সেল। তো এখানে যেমন কন্ট্রোল সিচুয়েশনে দুটোই দেখানো হয়েছে, একটা নন এনগ্রাম, একটা এনগ্রাম। তাহলে এটার জেনেটিক এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে এই এই ব্লুগুলো হচ্ছে এনগ্রাম সেলের সঙ্গে সাইন্যাপস তৈরি হয়েছে। তো এখানে বেশি সংখ্যক এনগ্রাম সেল অ্যাটাচ হয়নি। আমরা দেখতে পাচ্ছি নন এনগ্রামে যা অ্যাটাচ আছে এনগ্রামেও তাই অ্যাটাচ আছে। সুতরাং এটা নর্মাল সিচুয়েশন, এখানে কোনো মেমোরি ফর্ম হয়নি। যখন বেশি বেশি এনগ্রাম সেল সাইন্যাপসড হবে তখন বোঝা যাবে যে আমার মেমোরি ফর্ম হয়েছে। তাহলে বুঝতে পারছিস যে শুধু একটা নিউরনের জেনেটিক চেঞ্জ হয়ে এনগ্রাম হয়ে গেল সেটাই যথেষ্ট নয়, বেশি বেশি এনগ্রাম সেলের সঙ্গে তাকে সাইন্যাপটিক কানেকশন ফর্ম করতে হবে, তবেই আমার লং টার্ম মেমোরি তৈরি হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ভুলে যাওয়া কি? কেন আমরা ভুলে যাই? এই যে কত রকম ভাবে আমরা ভুলে যেতে পারি। প্রথম হচ্ছে অ্যাকুইজিশন, ঠিক আছে? কিছু একটা শুনলাম, মনে রাখলাম, ওই প্যাকেজিংটা করলাম, আম্পা রিসেপ্টরের সংখ্যা বাড়ালাম, তারপর আমরা জেনেটিক চেঞ্জ করলাম, এনগ্রাম সেল তৈরি হলো, দিস ইজ অ্যাকুইজিশন, ঠিক আছে? অ্যাকুইজিশন মানে এনগ্রাম সেল তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের মানে মানে হেল্প কে করবে বেশিভাবে? স্লিপ সেডেশন, অর্থাৎ ভালো ঘুম, মাথা ঠান্ডা রাখা, এই দুটো এনগ্রাম সেল তৈরি হওয়ার জন্য জরুরি ক্রাইটেরিয়া। আচ্ছা, এবার কি কি কারণে ভুলে যেতে পারি? দুভাবে ভুলে যেতে পারি, অ্যাক্টিভ ফরগেটিং, প্যাসিভ ফরগেটিং। আগে প্যাসিভ ফরগেটিং এ আসি। প্যাসিভ ফরগেটিং হচ্ছে যেখানে আমাদের কোনো দোষ নেই। প্রথমত বয়সের সাথে সাথে এনগ্রাম সেলগুলো ডিকে করে, বায়োলজিক্যাল প্রসেস। আচ্ছা, আরেকটা প্যাসিভ ফরগেটিং হতে পারে যে কনটেক্সট ভুলে গেলাম। ধর কোনো একটা সিনেমার গল্প, ঠিক আছে? বা মনে কর কোথাও একটা বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে আমি কিছু একটা শিখেছিলাম। ধর আমি একটা মিউজিয়ামে গেছিলাম, মিউজিয়ামে গিয়ে আমি শিখেছিলাম যে কি করে রকেট আকাশে ওড়ে, কিন্তু ইভেনচুয়ালি আমি মিউজিয়ামে গেছি সেইটা আমি ভুলে গেছি। মানে মিউজিয়ামে গেছি সেই মেমোরিওয়ালা এনগ্রাম সেলটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। যেহেতু দেখবি এটা অনেক সময় হয়, কনটেক্সট মনে না পড়লে পরের জিনিসটা মনে থাকে না। এটাও অনেক সময় হয় যে কোন বইতে পড়েছি এটা মনে না করতে পারলে কি পড়েছি মনে করা যায় না, কোন ক্লাসে শিখেছিলাম এটা এক্স্যাক্টলি না মনে পড়লে কি শিখেছিলাম সেটা সবসময় মনে করা যায় না, ঠিক আছে? বা ছোটবেলায় কোথায় থাকতাম বা কোন মাঠে আমি খেলতে যেতাম ওটা এক্স্যাক্টলি না মনে পড়লে ওই মাঠে কি কার কার সঙ্গে দেখা হতো তাদের মুখগুলো অনেক সময় মনে পড়ে না। তো এটা কি কনটেক্সট লস হয়েছে, মানে সার্কিটটা তো সার্কিট টু সার্কিট, এখানে এতটা ডেনড্রাইট তৈরি হয়েছিল, তার মাথায় তার মাথায় পরবর্তী ডেনড্রাইটটা তৈরি হয়েছে। এইটা যদি নষ্ট হয়ে যায় বা এটার করেসপন্ডিং এনগ্রাম সেলটা যদি নষ্ট হয়ে যায়
তাহলে এইটা আর রিকভার করা যায় না, কারণ ইলেকট্রিক্যাল পালস একটা সার্কিট দিয়েই ফ্লো করে। তো আমার যদি মাঝের এনগ্রামটা নষ্ট হয়ে যায় তাহলে সার্কিট ব্রেক হয়ে যাবে এবং অ্যাকশন পোটেনশিয়ালটা ফ্লো করতে পারবে না। তাই কনটেক্সট ভুলে গেলে অনেক সময় রিট্রিভ করা যায় না, ইম্পিডিয়েট রিট্রিভাল। অথচ হয়তো আমার মানে যা মনে করতে চাইছি ওটা হয়তো আমার মনে আছে, মানে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ যেই এনগ্রাম সেলে ছিল সেই এনগ্রাম সেলটা ইনট্যাক্ট আছে, কিন্তু যেই কনটেক্সট দিয়ে আমি ওটাকে মনে করব, ধর আমি হয়তো তখন মনে রেখেছিলাম এইভাবে যে, মানে আমি তো অ্যাকচুয়ালি ওভাবেই মনে রেখেছিলাম যে মুঘল সাম্রাজ্যের পতন কেন হবে না, লোকগুলো এত স্বেচ্ছাচারী হয়ে গেছে, ঔরঙ্গজেবটা এত বাজে লোক, মানে এরম ভেবে মনে রেখেছিলাম। তো ধরা যাক আমি ঔরঙ্গজেবের নামটাই ভুলে গেছি, ঔরঙ্গজেবের নামটা স্টোর ছিল যে এনগ্রাম সেলে, সেই এনগ্রাম সেলটা ডিস্ট্রয়েড হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট আমি মুঘল সাম্রাজ্যের পতনের কারণটা ঠিক ঠিক মনে করতে পারবো না। ঠিক আছে, তো কনটেক্সট লস হলে আমরা অনেক সময় অরিজিনাল জিনিসটা মনে করতে পারি না। এটা ছিল প্যাসিভ। এবার অ্যাক্টিভ ফরগেটিং, জোর করে ভুলে যাওয়া যায় অনেক কিছু। প্রথমত মোটিভেটেড ফরগেটিং। কিরকম? কোনো একটা বন্ধু আমার এককালে উপকার করেছিল এবং সেই বন্ধুটা আমার এককালে ক্ষতিও করেছিল। তো আমি খুব ভাবলাম, যারা খুব নেগেটিভ ভাবে, যে এরকম আমার ক্ষতি করলো, আমার সঙ্গে এরকম করলো, এইটা খুব বেশি ভাবার ফলে ও যে ভালো ভালো কাজও অনেক কিছু করেছিল এটা আমরা ভুলে গেলাম। ঠিক আছে, এটা আমি আরো একটা ভালো উদাহরণ দিতে পারি, কিন্তু সেটা খুব বিতর্কিত হয়ে যাবে। সেটা হচ্ছে যে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে আমরা যখন ইভালুয়েট করি, আমরা যখন মনে মনে ভাবি যে কংগ্রেস ভালো ছিল, বিজেপি ভালো, বা সিপিএম ভালো ছিল, এইটা যখন আমরা ভাবি মনে মনে, তো সব পলিটিক্যাল পার্টিরই কিছু না কিছু কনস্ট্রাকটিভ কাজ থাকে এবং কিছু না কিছু ডিস্ট্রাকটিভ কাজ থাকে। এটা অনেক সময় আমরা অ্যাক্টিভলি করি, যে আমরা নেগেটিভ গুলো হয়তো বেশি ভাবলাম, সেটার অনেক কারণ আছে, তার ফলে পজিটিভ গুলো ভুলে গেলাম। হঠাৎ করে একটা পজিটিভ কিছু মনে হলে তখন ভাবি হ্যাঁ এটা তো মাথায় আসেনি এতদিন, এটা তো আমি জানতাম। তো এটা অনেক ক্ষেত্রে ঘটে, মেনলি রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে এগুলো বেশি ঘটে, মানে বাজেগুলো এত বেশি ভাবছি যে ভালোগুলো ভুলেই গেছি। হ্যাঁ, তো এটা কিন্তু স্বেচ্ছায় করলাম, নিজের ইচ্ছায়, মোটিভেটেড ফরগেটিং। এটা এনগ্রাম সেলগুলো নষ্ট হতে হতে পুরোই নষ্ট হয়ে যাবে, এরপর আর মনেই করতে পারবো না যে সে আদৌ জীবনে কিছু ভালো কাজও করেছে। আচ্ছা, একটা থেকে রিট্রিভাল ইনডিউসড ফরগেটিং। এটা হচ্ছে কিরকম, একটা মনে করতে গিয়ে আরেকটা ভুলে যাওয়া। এটা আমাদের ডেইলি লাইফে খুব হয়। এই কাজটা করবো ভাবছি, হঠাৎ করে একটা বন্ধুর ফোন চলে এলো, অন্য একটা কাজের কথা মনে পড়ে গেল, অরিজিনালি যেটা করবো ভাবছিলাম ওটা ভুলে গেলাম। হ্যাঁ, একটা রিকল করতে গিয়ে আরেকটা রিকল করতে পারছি না। আচ্ছা, আর কি হতে পারে? ইন্ট্রিনসিক ফরগেটিং। এটা হচ্ছে কি এনগ্রাম সেলের ভেতরকার ব্যাপার। ঠিক আছে, এটাকে অবশ্য অ্যাক্টিভিটি, এটা অ্যাক্টিভ ফরগেটিং এর মধ্যে, আচ্ছা এটা অ্যাক্টিভ ফরগেটিং এই কারণে, কারণ এনগ্রাম সেলগুলো নিজেরাই অ্যাক্টিভ হয়ে নিজেরাই নিজেদেরকে অনেক সময় ডিস্ট্রয় করে, সো দ্যাটস ওয়াই এটাকে অ্যাক্টিভ ফরগেটিং এর মধ্যে ফেলা হয়। আরেকটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স বেসড ফরগেটিং। ইন্টারফিয়ারিং স্টিমুলি বিফোর অর আফটার অ্যাকুইজিশন। এটার মানে হচ্ছে যে এটার মানে হচ্ছে যে মানে কিছু একটা শেখার পরে পরেই এমন কিছু ঘটলো যাতে আমরা সেটা ভুলে গেলাম। এটা কিরকম বলা যায়, এটা ঠিক সেই রকম উদাহরণ এক্ষুনি দিতে পারছি না। মানে কিছু একটা বই পড়ছিস, বই পড়ে কিছু একটা শিখলি, তারপর একটা অন্য একটা সম্পূর্ণ আলাদা একটা ঘটনা ঘটে গেল যেটা খুবই এক্সাইটিং ইভেন্ট। তো লং টার্ম মেমোরি ফর্ম হয়েছিল, এনগ্রাম সেল তৈরি হয়েছিল, কিন্তু এমন একটা এক্সাইটিং ইভেন্ট ঘটে গেল যে ওই ওই মানে উত্তেজনা মানে তো কিছু একটা হরমোন, সেই হরমোনটা নিঃসৃত হয়ে ওই এনগ্রাম সেলটাকে নষ্ট করে দিল। দ্যাট ক্যান অলসো হ্যাপেন। তো মোট কথা হচ্ছে এই, যে প্রথমে শুনছি কিছু, সার্কিট তৈরি হচ্ছে, সিগন্যাল ফ্লো করছে, হরমোন ফ্লো করছে, হরমোন ফ্লো করে জেনেটিক এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে,
এবং এনগ্রাম সেল ফর্ম হচ্ছে। এই হচ্ছে আমার মেমোরি। আর কিছু একটা মনে করার চেষ্টা করছি, কারেন্ট ফ্লো হচ্ছে, এনগ্রাম সেলের মধ্যে দিয়ে অ্যাকশন পোটেনশিয়াল ফ্লো হচ্ছে, মনে পড়ছে। এই হচ্ছে আমার রিমেম্বারিং। এবং বিভিন্ন কারণের ফলে এনগ্রাম সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার ফরগেটিং। তাহলে এই যে আমার ব্রেন, এটা কিন্তু শুধু ছবি নয়, এটা কিন্তু ব্রেনটা আসলে ব্রেন ইজ লাইক দ্যাট, প্রচন্ড সাংঘাতিক একটা সার্কিট। প্রশ্ন হচ্ছে কে আমার ব্রেনটাকে তৈরি করছে? আমি নিজেই তৈরি করছি, একটা ছোট্ট পার্সেন্টেজ বাদ দিয়ে, অবশ্যই যেই পার্সেন্টেজটা আমি বাবা মার ডিএনএ থেকে পাচ্ছি সেই পার্সেন্টেজটা বাদ দিয়ে বাকি পুরো সার্কিট ফরমেশন কিন্তু আমি করছি। বাবা মার পোর্শনটা কতটুকুনি জাস্ট জেনেটিক, মানে বাবা মার জেনেটিক এক্সপ্রেশন থেকে জন্মের সময় জেনেটিক এক্সপ্রেশন থেকে যেইটুকু পাচ্ছি ওইটুকুই শুধু বাবা মার থেকে পাচ্ছি। তো অ্যাট্রাক্টার তোদের যদি বাই চান্স মনে না থাকে, তাই আমি পুরোনো স্লাইডটাও খুলে রেখেছি। অ্যাট্রাক্টার অফ এনি ডাইনামিক সিস্টেম, সেটা কি ছিল? যে কোনো একটা সিস্টেম যার অনেক ভেরিয়েবল আছে, এক্স ওয়াই জেড, তিনটে ভেরিয়েবলও যদি থাকে, যারা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে এবং যারা একে অন্যের সঙ্গে কমপ্লিকেটেড ইকুয়েশন দিয়ে রিলেটেড, তাদেরকে সলভ করলে কি দেখা যায়? সেই মানে ভেরিয়েবলগুলোকে প্লট করলে দেখা যাবে যে দুটো বা তিনটে পয়েন্টের অ্যাবাউটে তাদের ট্র্যাজেক্টরিগুলো ঘুরঘুর করছে। ঠিক আছে, ইফ ইউ রিমেম্বার, যেমন এই ডায়াগ্রামগুলোই তাই ছিল, যে কোনো একটা পয়েন্টের দিকে, মানে এক্স অ্যাজ এ ফাংশন অফ টি, ওয়াই অ্যাজ এ ফাংশন অফ টি, ঠিক আছে? তো তাদের একটা নির্দিষ্ট ফ্লো আছে, একটা পয়েন্টের দিকে যায় কিংবা একটা পয়েন্ট থেকে দূরে সরে যায়। তো কোনো একটা পয়েন্ট যদি থাকে, এক্স ওয়াই তাদের দিকেই যাচ্ছে। এখন এক্স ওয়াই যদি কোনো জিন, মানে কোনো প্রোটিনের জেনেটিক এক্সপ্রেশন, মানে তো বেসিক্যালি প্রোটিন, তো কোনো প্রোটিনের কনসেন্ট্রেশন লেভেল যদি হয় x1 x2, এগুলো যদি কোনো জিনের কোয়ান্টিটি হয়, তাহলে সেই ইকুয়েশনেরও একটা সলিউশন থাকবে এবং তারও একটা অ্যাট্রাক্টর থাকবে, রাইট? তো বিভিন্ন ধরনের মেমোরি বা বিভিন্ন ধরনের এনগ্রাম সেল বা বিভিন্ন ধরনের জিন এক্সপ্রেশন, এরাই হচ্ছে নিউরাল নেটওয়ার্কের অ্যাট্রাক্টর। তাহলে অরিজিনাল স্টেম সেল, সেখান থেকে তো নিউরাল নেটওয়ার্ক তৈরি হবে। এই নিউরাল নেটওয়ার্ক কিভাবে তৈরি হবে সেটা অ্যাট্রাক্টরের উপর ডিপেন্ড করবে। যতটা জেনেটিক্যালি তা পেয়েছি তার জিনের উপর যতটা ডিপেন্ড করবে, ততটাই আমার মেমোরির উপরেও ডিপেন্ড করবে। ছোটবেলার কোনো একটা মেমোরি যেটা মনে খুব দাগ কেটেছে, কোনো একটা খুব ভালো বই পড়েছি যেটা মনের ওপর খুব দাগ কেটেছে, কোনো একটা খুব খারাপ ঘটনা যেটা খুব বাজে লাগে, মানে মনের মধ্যে থেকেও গেছে, আমরা বলি না খুব ছোটবেলার ঘটনা কিন্তু ভুলতে পারিনি, এগুলো আসলে এই মেমোরিগুলো একটা অ্যাট্রাক্টর হিসেবে কাজ করছে এবং বাকি জিন এক্সপ্রেশনগুলো ওইটাকে ফলো করে করেই তৈরি হচ্ছে, এনগ্রাম সেলগুলো ওইটাকে ফলো করে করেই তৈরি হচ্ছে। ছোটবেলায় আমাকে হয়তো কেউ হয়তো কিছু একটা নিয়ে খুব গালাগাল দিত কোনো একটা কারণে, কাউকে একটা হয়তো দেখতে খুব খারাপ, ঠিক আছে, তাকে নিয়ে লোকে প্রচুর কথা শুনিয়েছে যখন সে স্কুলে পড়তো, কিন্তু সেটা হয়তো আসলে ফ্যাক্ট নয়, কিন্তু লোকে কথা শুনিয়েছে, সেটা তো লোকে শুনিয়েই থাকে, ওটা কিছু করার নেই। কিন্তু কি হয়, সেই মেমোরিটা তার এত খারাপ একটা মেমোরি হয়ে গেছে, সেটাকে সেটা খারাপ মেমোরি হিসেবে রেখে দিয়েছে, ওটা তার অ্যাট্রাক্টর হিসেবে কাজ করছে। তার ফলে কি হচ্ছে, সে যত বড় হচ্ছে, এবার যখন বড় হচ্ছে হয়তো স্কুল পাল্টে গেছে, সেই সব কেউ আর তাকে কথাও শোনাচ্ছে না, জীবনটাও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওই মেমোরিটা তো সে মনের মধ্যে রেখে দিয়েছে। পরবর্তীকালে ওর ভাবনা চিন্তার প্যাটার্নটাই ওই রকম হয়ে গেছে, মানে সে সাধারণ কথা শুনলেও সেটাকে মনে করছে যে না, আমাকে ওইটা নিয়েই কথা শোনানো হচ্ছে। এটা একটা নার্ভ সার্কিট। এই সার্কিটটা বা জিন এক্সপ্রেশনটা ওই যে বাজে মেমোরি, ওইটাকে ফলো করে করেই তো ওর নার্ভ প্যাটার্নটা তৈরি হয়েছে। তাই ওর যখন অ্যাকশন পোটেনশিয়াল ফ্লো করে, বারবার পুরনো সার্কিট যেটা তৈরি হয়েছিল সেটার মধ্যে দিয়েই ফ্লো হয়
এবং তার উপর বেস করেই পরবর্তী ডেনড্রাইটগুলো তৈরি হয়েছে। তাই সে যা শুনছে সেই ছোটবেলায় যা ভেবে রেখেছিল সেটার উপর বেস করে ওই ধরনের ঘটনা দিয়েই ও ব্যাপারটাকে অ্যানালাইজ করছে। এবার কেউ যদি তার প্রশংসাও করে, সে ভাববে যে না, ও আমাকে আসলে ইনসাল্ট করলো। ওকে, সো দিস ইজ হোয়াই different people react differently. Mainly responsible thing is the memory. অনেক সময় আনকনসিয়াস মেমোরি থাকে, সাবকনসিয়াস মেমোরি থাকে, আমরা সবসময় বুঝতে পারি না। কিন্তু এই যে এক একটা লোক এক রকম ভাবে রিয়্যাক্ট করে, সেটা কিন্তু ছোটবেলার ঘটনা, কোনো বই, কোনো সিনেমা, এইগুলোর থেকে সে একটা অ্যাট্রাক্টার ফর্ম করে রেখেছে। তার ফলে তার ওভারঅল স্ট্রাকচারটা ব্রেনের ওইভাবেই তৈরি হয়েছে এবং ওটাই থেকে যাচ্ছে, যার ফলে পরবর্তীকালে তার চিন্তা ভাবনাগুলো ওই ধরনেরই হয়ে যাচ্ছে। রাইট? তো মেমোরি হচ্ছে গিয়ে, মেমোরি আমাদেরকে শেপ করছে। ঠিক আছে, কি ভাবছি না ভাবছি, কোনটাকে পজিটিভলি নিচ্ছি, কাকে নেগেটিভলি নিচ্ছি, কিসে কিভাবে রিয়্যাক্ট করছি, সেগুলো কন্ট্রোল করছে আমাদের মেমোরি অ্যাট্রাক্টার। কেননা ওরাই আমাদের নিউরাল নেটওয়ার্ক তৈরিতে হেল্প করছে। এবং কোন মেমোরিকে আমি রাখবো আর কোন মেমোরিকে আমি রাখবো না, সেটা কিন্তু আমার উপরেই ডিপেন্ড করছে। কেননা ইফ ইউ রিমেম্বার, শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাওয়ার ইম্পর্টেন্ট এবং আসল ওয়ে হচ্ছে রিহার্সাল। যত আমি রিহার্সাল মানে কি, একই স্টিমিউলাস আমি বারবার বারবার পাঠাচ্ছি। রাইট? যত আমি একটা জিনিসকে নিয়ে বারবার বারবার ভাববো, তত সেই স্টিমিউলাসটা বারবার বারবার ফ্লো করবে। অ্যাজ এ রেজাল্ট এই সব কিছু ঘটবে, যেটা তখন বললাম, ভেসিকেল তৈরি হবে, রিসেপ্টর বাড়বে, এবং তারপর স্টেপ বাই স্টেপ এনগ্রাম ফর্ম হবে। তো আমি যদি কোনো একটা কিছুকে রিহার্স না করি, কোনো একটা কিছুকে যদি আমি ভুলে যেতে চাই, এটা সম্ভব, মানে কঠিন, খুবই কঠিন, হয়তো ইম্পসিবল। কিন্তু যদি বারবার কেউ কনসিয়াসলি চেষ্টা করে যে ওইটা আমি ভাববো না, এবং ওটা বাদ দিয়ে আমি একটা অন্য কিছু ভাববো। অনেক সময় বলে যে খুব যদি কোনো কারণে খারাপ লাগে বা মন খারাপ থাকে বা খুব ডিপ্রেসড লাগে, তাহলে ভালো লাগে এমন কোনো কাজ করতে। এটা কেন বলে? কেননা তোর যে স্টিমিউলাস গুলো, সেগুলো অন্য সার্কিটে ফ্লো হবে। তাতে কি হবে, এই যে খারাপ জিনিসটা বারবার ভাবাটা বন্ধ হবে। তার ফলে জিনিসটার এই স্ট্রেংথ, সাইন্যাপটিক স্ট্রেংথ, সেটা কমে যাবে এবং এনগ্রাম সেলটা তৈরি হবে না, বা যদি হয়েও গিয়ে থাকে সেটা আস্তে আস্তে ডিস্ট্রয়েড হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্যই মহাপুরুষরা বলে গেছেন যে আমরা যা ভাবি আমরা সেটাই হই। এসব কোটেশন তো শুধু লেখার জন্য না, মানে এগুলো একটু একটু ভাবাও দরকার মাঝে মধ্যে। ওকে, তো এই পার্টটা ছিল বায়োফিজিক্যাল পার্ট।